খোয়েম্বে আপনার কাছে যেতে চাই। আপনি রয়টার্সকে বার্তা সংস্থা রয়টার্সকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান একটি নির্বাচনের সম্ভাব্য হতে পারে এরকম 1.5 বছরের মধ্যে নির্বাচন হতে পারে, একটা পক্ষ থেকে অ্যাটলিস্ট জানা গেল যে নির্বাচনের একটা আবহ তৈরি হলো কি না। আপনার কি মনে হয় যে এই সময়ের মধ্যে যে সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে হাতে সেটি গুছিয়ে নির্বাচনের রোডম্যাপে দেশ যেতে পারবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভির অগণিত দর্শকবৃন্দকে, আমার সহ আলোচকবৃন্দ তাদেরকেও ধন্যবাদ। সেনাপ্রধান যে কথাটা বলেছেন, এতদিন ধরেন যে আমরা একটা কনফিউশনের মধ্যে তো ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসছেন, যারা হয়েছেন, তাদের ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে একটা রোডম্যাপ দেওয়ার জন্যে। সেই রোডম্যাপটা হচ্ছে যে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্যে একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে যাওয়া, এবং সেই ক্ষেত্রে একটা ধোঁয়াশা কিন্তু বাজারে আছে। সরকারের পক্ষ থেকে ঠিক স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। সরকার ইতিমধ্যে 6টি কমিশন গঠন করেছেন। এই কমিশন হলো আগামী 3 মাসের মধ্যে একটা রিপোর্ট দেবে, তার বোধহয় প্রায় 1 মাস যায়। শুরু হবে 1 অক্টোবর থেকে, ডিসেম্বরের মধ্যে তারা সুপারিশ দিবেন, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন। কিন্তু তারপরে কি করবেন, যে এটা কোথায় নিয়ে এটা শেষ করবেন, এ সম্পর্কে একটা ধোঁয়াশা, একটা কুয়াশাচ্ছন্ন অবস্থা কিন্তু ছিল। তো সেনাপ্রধান যেটা বলেছেন, আমি মনে করি সেটা তবু জানা গেল যে আগামী 1.5 বছরের মধ্যে এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করা, এইটার একটা কথা কিন্তু জানা গেল। এখন এখানে ধরেন যে এই সময়ের মধ্যে আপনি যেটা বললেন, যে এই সময়ের মধ্যে এই সমস্ত কমিশন করে এগুলোকে সংস্কার করে নির্বাচনে যাওয়া সম্ভব কি না, আমি তো মনে করি যে সংস্কারের বিষয়টা মানে আজকের এই যুগে, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে এটা খুব বেশি সময় লাগার কিন্তু কথা না। যে এটা সংস্কার করার ক্ষেত্রে সংস্কারটা কি, সংস্কারটা হচ্ছে যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা যদি কার্যকর না থাকে, তো সেই ক্ষেত্রে সেটাকে একটু মেরামত করে নেয়া, উপযোগী ব্যবস্থা তৈরি করা, এটা মেরামত করে এটাকে একটা কার্যকর যাতে থাকে এই জন্য একটা উপযোগী করে তোলা। তো সুতরাং সেটা কারেকশন করে যদি সেটাকে মানে ঠিক করে নিতে অনেক সময়ের প্রয়োজন আছে বলে কিন্তু আমি মনে করি না, বিশেষ করে এই যুগে। কারণ হচ্ছে দেখেন যে আপনি পৃথিবীর যে কোনো দেশের তথ্য কিন্তু আপনি পেতে পারেন, যে কোনো দেশের যে কোনো রাষ্ট্র ব্যবস্থা, যে কোনো তার অঙ্গ অনুষঙ্গের যে কোনো ব্যবস্থাপনা সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন মুহূর্তেই। তো সুতরাং আমার নির্বাচনী ব্যবস্থাটা কেমন হবে বা রাষ্ট্রের যে সমস্ত ক্ষেত্রে সংস্কার করা আশু প্রয়োজন, সে সমস্ত বিষয় কেমন হবে, এইটা বোঝার জন্যে বা এটা সংস্কার করার জন্যে অনেক লম্বা সময় প্রয়োজন হয় বলে আমার কাছে মনে হয় না। এটা খুবই দ্রুত সময় কিন্তু করা যায়। যেমন ধরেন আমি একটা কথা বলি আপনাকে, আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচন। যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন গত 17 বছরে হয়নি। এই 17 বছর ধরেই কিন্তু দেখা গেছে যে ভোটের যে একটা ভোটের যে মৌলিক ব্যবস্থাপনা, এই মৌলিক ব্যবস্থাপনাকে একেবারে বিনষ্ট করা হয়েছে, সেটা পার্লামেন্ট থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত সব ক্ষেত্রে। এখন আমাদের চাওয়াটা হচ্ছে যে এখানে প্রকৃত ভোট, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হওয়াটা ভেরি সিম্পল। এইটা করার জন্যে প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, এই সমস্ত জিনিসগুলোকে একটা ডাইরেকশন তৈরি করে দেওয়া, তাদের একটা নির্দেশনা তৈরি করে দেওয়া, এটা করার জন্য মহা সময়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও ধরেন বাজারে অনেকেই অনেক কথা বলছেন, একবারে বিরাট সংস্কার করতে হবে, অনেক সংস্কার করে অনেক কিছু করে ফেলতে হবে। তো মূল জিনিসটার ফোকাস পয়েন্টটা হচ্ছে হলো আপনার যে এখানে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া।
এটা হচ্ছে ভাই, একটি বিষয় কি গণতান্ত্রিক লক্ষ্য ব্যবস্থা। করেছেন যে আজ নির্বাচন সংস্কার কমিশন সংস্কার সংক্রান্ত যিনি কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে এটিতে সময় লাগবে, দীর্ঘমেয়াদী আমি হতে একটা পারে। কথা বলি আপনাকে, দেখেন ধরেন যে সংবিধান সংশোধন, আমাদের 72 সালের সংবিধান অনেকগুলো কাটাছাড়া করে 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 একেবারে এটা এখন অনেকগুলো সংশোধনী নিয়ে এখন সংবিধানটা আছে। আমি কিন্তু মানে একেবারে একজন রাজনৈতিক মানে ছোট কর্মী হিসাবে আমার একটু অন্যরকম মনে হয়। সেটা যেমন ধরেন ব্রিটিশ কনস্টিটিউশন, এটাকে আমরা বলি আনরিটেন কনস্টিটিউশন, অলিখিত। অলিখিত সংবিধান। ব্রিটেনে বলতে গেলে আপনার কনস্টিটিউশনই নাই, সেখানে প্রচলিত প্রথা রীতি নীতি এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্রটা চলে। এবং সেটা কি, সেটা ভেরি কমন সেন্স যে এটা ঠিক, এটা বেঠিক, এটা অন্যায়, এটা ন্যায়, এই জিনিসটা দিয়েই কিন্তু একটা রাষ্ট্র চলে। ওখানে তো সংবিধানই নাই, তাই না? এখন আমাদের যে সংবিধান 72 সালের সংবিধান, এই সংবিধান হওয়ার পরেও, সংবিধান তৈরি হওয়ার পরেও কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ঠিকমতো চলেনি। এটাকে নানা রকম কাটছাট করতে 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 এনে যেখানে এনে দাঁড় করানো হলো, তার ফলে কিন্তু রাষ্ট্রটা ঠিকভাবে চলেনি। মূল জিনিসটা হচ্ছে যে মৌলিক বিষয় সম্পর্কে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ একটা নীতিমালা, এটাই হচ্ছে কিন্তু সংবিধান। আপনার গণতান্ত্রিক চেতনায় একটা সমৃদ্ধ নীতিমালা, এইটা হলো কিন্তু সংবিধান। এত বিশাল রকেট সায়েন্স নিয়ে আসা এর ভিতরে মহা কারবার, অনেক দিন লাগবে, বহুদিন লাগবে, এইটা আমি মনে করি না। যেমন নির্বাচন কমিশন পুনর্গঠন হয়নি, আপনি যদি নির্বাচন করতে চান, নির্বাচন কমিশন এখন নাই দেশে, তো নির্বাচন কমিশন গঠন করতে গেলে আপনাকে কি করতে হবে? তাহলে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এই নির্বাচন কমিশনটা আপনাকে তৈরি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, নির্বাচন কমিশনের যে সমস্ত বিধিমালা আছে, আইন এবং বিধিমালা আছে, সেই বিধিমালার কিছু 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 ক্ষেত্রে পরিবর্ধন সংযোজন বিয়োজনের প্রশ্ন থাকে। সেটা যে খুব বিশাল ব্যাপার আমার মনে হয় না। কেমন এগুলো এক ধরনের সময় ক্ষেপণ করার একটা অভিপ্রায় থেকে কিন্তু এই সমস্ত কথাগুলো কিন্তু আমার ধারণা বলা হয়। আমার শেষ কথা হচ্ছে যে এটাকে আপনাকে বলতে হবে যে একেবারে গণতান্ত্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই, এবং ওটাকে প্রতিষ্ঠিত করাই এই অন্তর্বর্তী সরকারের কাজ। এবং সেই দিক থেকে অন্তর্বর্তী সরকারের কাজ হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এটা প্রকৃত জনগণের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া দরকার। আলী নওয়াজ মাহমুদ খোয়াম, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ আতিকুর রহমান আতিক, যেটি খোয়াম ভাই সর্বশেষ বললেন যে যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া, দুটি বিষয়। একটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল, যেটি খোয়াম ভাই বললেন যে সেনা প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে তা কিছুটা হলেও কেটে গিয়েছে। সংস্কার প্রক্রিয়া শেষে এই সময়ে নির্বাচন কতটা সম্ভব এবং ধোঁয়াশা আদৌ ছিল কি বা কেটে গেল কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকবৃন্দ, আজকের সুপ্রিয় অগণিত দর্শক এসএ টিভির। বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রস্তাবনা, যেটা আজকের আলোচনার মুখ্য বিষয় নির্বাচন নিয়ে, তো তার আগে যে খোয়াম ভাই যেটা বললেন যে সেনাপ্রধান 18 মাসের একটা সময়রেখা বলেছেন উনি রয়টারের সাথে এক সাক্ষাৎকারে। আমি সেনাপ্রধানের এই যে অভিব্যক্তিটাকে আমি স্বাগত জানাই, কারণ আমার কাছে কেন জানি মনে হয়েছে যে বর্তমান সেনাপ্রধান তিনি কিন্তু জনগণের পক্ষের একজন লোক। কারণ এবারের যে আন্দোলনটা ছিল, এই যে বিগত সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, এটা শুরু করেছিল কিন্তু ছাত্ররা প্রথমত কোটা বৈষম্য এবং সেই কোটা নিয়ে প্রথম যখন তারা শুরু করে, পরবর্তীকালে যখন এই আন্দোলনটা তুঙ্গে যায় এবং অনেক ছাত্র জনতা শ্রমিক এই আন্দোলন করতে গিয়ে মারা যায়, তখন এদেশের আপামর জনতা কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে যায়। যখন বেসিক্যালি এই আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, আমি যেটা বুঝাতে চাচ্ছি, এটা রাজনীতিক কোনো দলের কর্মসূচিও ছিল না, কিন্তু জনতার দাবি, এই 18 কোটি মানুষের দাবি।
আর তার সাথে ছাত্রদের এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে এই যে জনতার কাতারে সেই দিন সেনাপ্রধান তিনি কিন্তু তৎকালীন, আপনারা অবশ্যই জানছেন, সবাই জানে যে তৎকালীন যে পতিত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন যে জনতার বিরুদ্ধে গুলি চালানোর জন্য, কিন্তু এই বীর সেনারা অস্বীকার করেছে যে জনতার বিরুদ্ধে তারা গুলি চালাবে না। যার কারণে এই যে আন্দোলনের ফসলটা অনেক ত্বরান্বিত হয়েছে এবং সেনাপ্রধানকে ধন্যবাদ তার যে মুখ্য ভূমিকার জন্য। এবারও সারা দেশে যে একটা ধোঁয়া ছিল, কবে নির্বাচন হবে, কবে এই সরকার, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়র গভর্নমেন্ট যে আসছে, অন্তর্বর্তী সরকার, তারা কতদিন থাকবে, তাদের কি উদ্দেশ্য বা কি হতে পারে, মিশ্র প্রতিক্রিয়া। সেখান থেকে আমার মনে হয় যে বিশেষ করে রাজনৈতিক দল যারা, তারা কিন্তু নির্বাচনের স্টেক হোল্ডার। নির্বাচনটার মেইন স্টেক হোল্ডার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এবং তারা একটা যে প্রশ্ন ছিল যে নির্বাচনটা কবে হতে পারে, কি হতে পারে, সেইটার একটা ধোঁয়াশা আমার মনে হয় এখন সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে কেটে যাবে সেনাপ্রধানের এই বক্তব্যে। তবে আমি মনে করি যে 18 মাস সময় এই বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ হবে। কারণ বাস্তবতা হলো এই যে আমাদের বিগত 50 বছরের এই স্বাধীনতায় এই দেশটা আমরা একটি দল ক্ষমতায় আসছে, আরেকটি দল চলে গেছে, আরেকটি দল আসছে, আরেকটি, এইভাবে। কিন্তু এই পালাবদলের আমরা সরকারই দেখেছে জনগণ, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য যে একটা সরকার দরকার, যে সরকারটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই যে প্রায় 6 কোটি নতুন ভোটার যারা যুবক, তারা কিন্তু বিগত নির্বাচনে ভোট দিতে পারে নাই। আপনার এক সময় দিনের ভোট রাত হয়ে গেছে, এক সময় ভোট তারা দিতে গিয়ে দেখে তার ভোট অন্যরা দিয়ে ফেলেছে। সুতরাং এই যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন, এবং দেশকে এই যে এবারের আন্দোলনে জনতার যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলের মাধ্যমে এটার প্রতিফলিত হোক, সেটা একটা মিনিংফুল সরকার আসুক। সেই জন্য মানুষ যে প্রত্যাশা করে যে এই দেশ হবে বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, টু দ্য পিপুল, এটা জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের প্রতিনিধি হয়ে। আচ্ছা, যেমন আপনি যেটি বললেন যে জনগণের যে সরকার হবে, যেটি মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই পরিবেশ বা সেই ক্ষেত্র তৈরিতে তো সময় লাগবে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এখানে রোড ম্যাপ দিতে হবে আমাদের প্রধান উপদেষ্টা এবং বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট। তারা বলতে হবে যে আমরা স্টেপ বাই স্টেপ এই কাজটা করব, আমাদের টার্গেট আমরা 18 মাসের মধ্যে এটা সম্পূর্ণ করব। এবং সেই ক্ষেত্রে ওনাদের সংস্কারের যে ওনারা যে কাজটা খসড়া করবে, সেটার প্রস্তাবনা নিয়ে ওনারা সকল রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। বসার পরে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে তখনই যখন একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হবে। আর এটা কন্ডাক্ট করতে গেলেই এখানে প্রয়োজন একটা নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন ভারতের যেমন সেশনের একটা সবাই উদাহরণ দেয় যে সেখানে নির্বাচনটা নিরপেক্ষ হচ্ছে। আমাদের জনগণ আকাঙ্ক্ষা যে এমন একটা নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করবে, যে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে। সেখানে দেখা গেছে অতীতে সেনাবাহিনীকে একটা উদাহরণ হিসেবে রাখা হয়েছে, বাইরে টহল দিচ্ছে, কিন্তু তারা ভোট কেন্দ্রে যেতে পারছে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। এবং সেখানে ভিতরে ওখানে পতিত সরকারের কর্মীরা শিল মেরে ভোট বাক্সে ঢুকাচ্ছে, সেখানে ভোট কারকুপি হচ্ছে, ভোট ডাকাতি হচ্ছে, পুলিং এজেন্ট নিয়োগ, প্রিসাইডিং অফিসার নিয়োগ, প্রত্যেকটা দলীয়করণ হয়েছে। সেই জন্য আমার কথা হচ্ছে যে বিএনপি বলক, জাতীয় পার্টি বলক, প্রত্যেকটা দল চায় যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, ভোটের মাধ্যমে জনগণ বেছে নেবে কাকে তারা আগামী দিনে দেশ পরিচালনা করে। এবং এখানে কিন্তু আরেকটা কথা বলি, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে
শুধু নির্বাচনটাকে সামনে দেখে চললে হবে না, কারণ পাশাপাশি এটাও দেখতে হবে মানুষ কিন্তু কি পরিবর্তন চায়। পরিবর্তন চায়, সেটা হচ্ছে মানুষ কিন্তু ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে একটা অর্থনৈতিক পরিবর্তন চায়, অর্থনৈতিক মুক্তিও এবং চায় সেটা আমরা তারা। অর্থনৈতিক মুক্তিটা মনে করি যে মানুষ যেরকম স্বাধীন ভূখণ্ড পেয়েছে, এবার আন্দোলনে মানুষ একটা স্বাধীনতা পেয়েছে, বলতেছে যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, ঠিক তেমনি বাক মানুষ স্বাধীনতা আশা পেয়েছে। করছে বাক স্বাধীনতার পাশাপাশি মানুষদের অর্থনৈতিক মুক্তি। এবং আমরা যেটা দেখছি যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, বিভিন্ন সংস্থা তারা কিন্তু এগিয়ে আসতেছে। ডক্টর ইউনূস সাহেব একজন নোবেল লরিয়েল, তার সাথে সারা বিশ্বের নেতৃবৃন্দের সাথে একটা সম্পর্ক। আমরা আজকে দেখলাম বাইডেনের সাথে তার আলোচনায় জাস্টিন আমেরিকার ট্রুডোর সাথে বাইডেন সরকার আলোচনা বৈঠক হয়েছে। সমর্থন দিয়েছে এই ইন্টেরিয়র গভর্নমেন্ট এগিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের জনগণের পাশে আছে। সেই ক্ষেত্রে আমি বলি যে এইটাকে সুযোগকে কাজে লাগানো দরকার। আমরা একটা নির্বাচন করলাম আর দেশে সরকার পরিবর্তন হলো, এটা আমরা চাই না। সাধারণ জনগণ চায় অর্থনৈতিক মুক্তি এবং মিনিংফুল গণতন্ত্র, সুশাসন এবং ভোটের অধিকার। আতিক রহমান আতিক, আমি আপনার কাছে আবার আসবো। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আপনার কাছে যেতে চাই। যেটি আতিক ভাই বলছিলেন যে শুধুমাত্র নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যেসব সংস্কার কাজ দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো নিয়ে আসা দরকার, নাকি সত্যিকারের একটি পরিবর্তন মানুষ চায় 5 আগস্টের পরে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেইখানেই কাজ করা আপনি বেশি যদি উচিত? আমি ধন্যবাদ জানাই আপনাকে, এসএটিভিকে আর আলোচক দুই ভাইকে। আমরা যদি আন্দোলন এবং গণ অভ্যুত্থান বা আপনি মানে যেটাই বলেন না কেন, আমরা যে রক্ত বিনিময়ে যে জিনিসটা অর্জন করছি, এটাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠান করাটা আমার মনে হয় না যে আমাদের লক্ষ্য ছিল। ঠিক আছে, আমাদের লক্ষ্যটা ছিল একটা দেশের সংস্কার বা টোটাল আর্থসামাজিক একটা সংস্কার। ঠিক আছে, আমাদের মানসিকতারও যে একটা পরিবর্তন দরকার, সেটাও তার মধ্যে আপনার এখন সেই জিনিসটা আপনি এখন দেখেন, সংস্কার একটা নির্বাচন করার জন্য মোটামুটি পুলিশ বাহিনী অ্যাক্টিভ হলে আর জনপ্রশাসন একটু অ্যাক্টিভ নিয়ে আপনি মনে করেন একটা নির্বাচন করে দিতে পারেন। নির্বাচন কমিশন আগে যেমন ছিল তেমন রেখেও কিন্তু তত্ত্বাবধায়ক দিয়ে আপনি একটা নির্বাচন করে দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, এবং সেটাও নিরপেক্ষ করা সম্ভব ইয়েতে। কিন্তু বাট আমরা যদি যেটা বললেন অবাধ, সুষ্ঠু এবং সংস্কারমূলক বা জাতি গঠনে উপযুক্ত একটা নির্বাচন যদি আমরা করতে যাই, তাহলে 18 মাস আমার জানি না আপনার ডক্টর ইউনূস মহোদয়ের যে ব্যক্তিত্ব, তার যে ইমেজ, তার কারণে যে সিদ্ধান্তগুলো একটু তাড়াতাড়ি নেওয়া যাচ্ছে, কিন্তু তার যে উপদেষ্টা মণ্ডলী, সেই উপদেষ্টা মণ্ডলীর কার্যক্রমের দিকে যদি তাকাই, ভাই আমি এটার উপরে বিশ্বাস রাখতে পারি না, আস্থা রাখতে পারি না। কারণ আপনি দেখেন 1.5 মাস তো আপনার প্রায় শেষ নাকি। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন তো আমাদের পুলিশ বাহিনী কেন অ্যাক্টিভ হচ্ছে না? এই বিষয়টা নিয়ে কি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কখনো এর ভিতরের কারণটা কি কখনো চিন্তা? খালি বলতেছে ট্রমা। কিসের ট্রমা ভাই? আপনি দেখেন একটা পুলিশকে আমি সেদিন আপনার পুলিশের সাথে কথা হলো যে ভাই দেখেন, আগে আমরা আসামি ধরতে গেছি, গাড়ি ভাড়া করছি, এই সব কিছু আমাকে ট্রান্সফার করে দিল, আমাকে যে হাজিরা দিতে হয় কোর্টে, আমি যে কোর্টটা যে কেসগুলোর সাথে যুক্ত, আমাকে তো চিরায় ট্রান্সফার করছে, সেখান থেকে আসতে হয়, আসে আবার সেখানে হাজিরা দিয়ে আবার যাইতে হয়। এই ট্রান্সপোর্ট বিলগুলো আমি জনগণ থেকে সংগ্রহ করছি, ক্লিয়ার কাট কথা। ঠিক আছে, আমাকে গত 7-8 বলে যে আমাদের এইগুলা পারপাসে কোনো টাকাই দেওয়া হতো না। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এখন তো আমি জনগণের কাছ থেকে টাকা নিতে পারতেছি না, আমি যে কাজটা করতে যাব, আমার এই বিলগুলো কে দেবে? আমি যদি আমার এই বেতন থেকে যদি আমি এই কাজগুলো করতে যাই ভাই, তাহলে আমার বউ বাচ্চা আপনার কি আপনার খাবে? কথাগুলো কি যৌক্তিক কিনা? যে বেতনটা সে পায়, সেই বেতন থেকে যদি তাকে গাড়ি ভাড়া করতে হয়, তাকে যদি এই কেসের ইয়েগুলো করতে হয়, মনে করেন যে এই যাতায়াতের টাকাগুলো যদি দিতে হয়, আপনি চিন্তা করে দেখেন, এই সরকার আসার পরে ডক্টর ইউনূস মহোদয় আমার কথা হচ্ছে যে এখনো তো সেগুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছুই আপনার কোনো উদ্যোগ, একটি কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠন করা, তাহলে কমিশন যদি আপনার 3 মাস, আচ্ছা বলেন 3 মাসের ডিসেম্বর পর্যন্ত সে আপনার এগুলা যদি বের করে নিয়ে আসে, ডিসেম্বরে নিয়ে এসে এই যে ভাইদের মতো লোকজনে ডেকে নিয়ে বসে আরও 6 মাস লাগবে এগুলো নিয়ে কথাবার্তা বলতে, তা 18 মাসের মধ্যে কী হবে আপনার মনে করেন বলেন আপনি? আমি তো আপনার বলতে যাচ্ছি এইটাই। আজকে বাণিজ্য
উপদেষ্টা, এই যে ইলিশ কেলেঙ্কারিটা যেগুলো হচ্ছে, আপনি বলেন তো, বাণিজ্য উপদেষ্টা আমাদের আগের বাণিজ্য মন্ত্রী সিন্ডিকেটের কথা বলছে, আমার কথা বলছে, জিনিসপত্রের দাম আপনার কমছে, কোথায় সংস্কার হচ্ছে, কোথায়? একটা তো দৃশ্যমান সংস্কার তো আপনার মানুষের চোখে পড়ছে। সেজন্য সময় দিতে হবে, তারা তো শুরু করেছে কাজ। জি, মানুষ কি মাত্র একটা শিশু, সে হাঁটতে শুরু করছে, তাকে তো দাঁড়ানোর সুযোগ দিতে হবে। 1 মাস 1.5 মাসে ইভলিউশন করে একটা সরকারকে আমরা বিবেচনা আনতে পারি না। আর 15 বছর 16 বছর বিগত সরকারের এই জঞ্জাল, এই এই ভূমিকম্পে বিধ্বস্ত একটি দেশকে আবার অর্থনৈতিকভাবে জাগাইতে একটা সময় লাগবে। জি। এখানে বিষয়টা মূল কথা হচ্ছে যে মানুষের যে একটা ফান্ডামেন্টাল রাইট, সরি আপনার সময়টা আমি দিচ্ছি, ফান্ডামেন্টাল রাইটটা যেটা ভাই যেটা বলতেছিল এটাও না না, এটা ঠিক আছে, কারণ ওই সরকারের কারণেই তো এগুলো সেখানে হয়েছে। আমাদের অনেক প্রশ্ন ভাই, যে আমরা সামনের নির্বাচনে কি পরে কি তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা, তার মাধ্যমে নির্বাচনটা, কারণ দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হয় না। 2 হচ্ছে যে সংবিধান সংশোধন করা প্রয়োজন, সেই ক্ষেত্রে কি করলে ভালো হবে, এটারও একটা সুরাহা। 3 হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, এখন সিস্টেমে সব প্রধানমন্ত্রী, শেখ হাসিনা যা বলবেন সবাই বলে জি জি জি, রাষ্ট্রপতিরও কোনো বলার কিছু নাই, এইরকম সিস্টেম ছিল আগে। তো এইটাকে আমাদের জনবান্ধব করে আনতে হবে। সেই জন্য সংস্কারটা করা প্রয়োজন, রাজনৈতিক দলকে নিয়ে এবং রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে, অবশ্যই অবশ্যই তাদের সাথে আলোচনা করতে হবে। খোয়েম ভাই, যেটি আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার, সেটিকে অগ্রাধিকার দিলে সময় তো বেশি লাগার কথা না। সামগ্রিক সংস্কার হলে সেটি আসলে কতটা সম্ভব হবে বলে আপনি মনে করেন? একটা জিনিস কি, যে আকাঙ্ক্ষাটা কি এটা বুঝতে হবে। ধরেন আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তার পেছনে কিন্তু আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে এখানে মানুষ মানে মোটা দাগে বলতে গেলে ভাত এবং ভোটের অধিকার চেয়েছে, বাক ব্যক্তি স্বাধীনতার অধিকার, অর্থনৈতিক মুক্তি, সাম্য, এই সমস্ত অধিকার কিন্তু চেয়েছে, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু একটা মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যখন রাষ্ট্র পরিচালনার প্রশ্ন এসছে, তখন একটা সংবিধানের প্রয়োজন দেখা দিচ্ছে, এবং সেই সংবিধানের প্রয়োজনের তাগিদেই কিন্তু দেখা গেছে তখন গণপরিষদ গঠিত হয়েছে। যারা 70 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তাদেরকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছে, এবং গণপরিষদ সেখানে একটা সংবিধান তৈরি করেছে। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনার একটা সংবিধানের আবশ্যকতা কিন্তু এখানে আছে। এখন এখানে আপনাকে বুঝতে হবে যে যে সরকার এখন এখানে বসছে, 5ই আগস্ট ছাত্র জনতার এই বিপ্লবের পরে মানুষের তো একটা আকাঙ্ক্ষা এর ভেতরে কাজ করেছে। সেই আকাঙ্ক্ষা কি? সেই আকাঙ্ক্ষা হচ্ছে তার বাক ব্যক্তি স্বাধীনতা, একই কথা। সেই আকাঙ্ক্ষা হচ্ছে তার বাজার নিয়ন্ত্রণ, তার অর্থনৈতিক একটা ভারসাম্য থাকা, বাজারে গিয়ে যাতে সে স্বস্তি পায়, সে বাইরে যাতে নিরাপত্তা পায়, ন্যায় বিচার পায়। এই সমস্ত জিনিস তো ছিল না বলে এই আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু এখানে 5ই আগস্টের ছাত্র এবং জনতার বিপ্লবটা সংগঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিপ্লব সংগঠিত হবার পর যারা দায়িত্ব নিয়েছেন তাদের কাজটা কি? রাষ্ট্র পরিচালনা করা। এখন রাষ্ট্র পরিচালনা করার জন্য তো সংবিধান লাগবে। এই সংবিধান এখন বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান সংশোধনের এখতিয়ার কার? খুব আপনাকে এটা হিসাব করতে হবে যে ওই সংবিধান সংশোধনের এখতিয়ার কার? একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার। জনগণের সরকারের। পার্লামেন্টের 2/3 মেজরিটি দিলে আপনি সংবিধানের সংশোধনী আনতে পারেন। সিম্পল মেজরিটি দিয়ে আপনি কোনো বিল পাস করাতে পারেন। এটা বোঝা লাগবে আমরা যারা রাজনীতি করি, যে সিম্পল মেজরিটি দিয়ে আপনি একটা বিল পাস করাতে পারেন, পার্লামেন্টে কোনো সিদ্ধান্ত পাস করতে পারেন। কিন্তু যখন সংবিধানের আপনি কোনো সংশোধনী আনবেন, তখন আপনাকে 2/3 মেজরিটি লাগবে। এখন আমরা যত কথাই বলি যে আমরা এই করব ওই করব, আমি বারবার কিন্তু প্রত্যেক টকশোতে বলি যে আপনার দায়িত্বটা কি, আপনার কর্মসীমা কি? সংবিধান বলেন আর আমার সাধারণ জ্ঞান বলেন, সেই সাধারণ জ্ঞানে বা সংবিধানের আলোকে আপনার বুঝতে হবে যে আমার এখতিয়ার কতটুকু,
আমার এখতিয়ারটা হচ্ছে এখানে সংবিধান সংশোধন করা। আমি একটা প্রস্তাব করতে পারি, এই অন্তর্বর্তীকালীন সরকার সংশোধনের একটা প্রস্তাব করতে পারে, কিন্তু ডেফিনেটলি এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার রাখে না। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসীমাটা হচ্ছে প্রকৃত জনগণের কাছে ক্ষমতাটা দেওয়া। রাষ্ট্রবিজ্ঞান বলেন আর নৈতিক জ্ঞান বলেন, তাতে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্র পরিচালিত হবে জনগণের দ্বারা। এই জন্য আমরা বলি এটা গণপ্রজাতন্ত্রী সরকার, প্রজাদের, আমাদের জনগণের সরকার। তো জনগণের সরকার তো এই 18 কোটি মানুষ এসে তো আর সরকার চালায় না, তখন 18 কোটি মানুষ তার প্রতিনিধি নিযুক্ত করে দেয়। তারা হচ্ছে এই যে পার্লামেন্টে সদস্য হিসেবে যায়, এবং তারা যারা মেজরিটি হয় তারা গভর্নমেন্টে থাকে। এই তো জিনিস, সেটাকেই আমরা জনগণের শাসন বলে কিন্তু আমরা সারা পৃথিবীতে আমরাও মানি। সুতরাং আপনাকে দেখতে হবে যে সংবিধান সংশোধন মানে মৌলিক কোনো বড় ধরনের পরিবর্তন করার দায়, এখতিয়ার, সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকারের, জনগণের সরকারের। এটা অন্য কারো না। যদি কেউ মনে করে যে এই সংবিধান আমি একেবারে আবার ফের লিখব, এই সংবিধান আমি আবার বাতিল করে দিয়ে নতুন করে লিখব, আমি 5 বছর কাটাবো, আমি 10 বছর কাটাবো, খুবই ডেঞ্জারাস কথা। সেটা খুবই ভুল কথা। সেটা গণতান্ত্রিক চেতনার সাথে, ধারণার সাথে একেবারেই যাবে না। এই জন্য আমি বলি কি, এটা আমাদের বুঝতে হবে যে এই সরকারের কর্মপরিধি যেটা, সেই কর্মপরিধি সম্পর্কে সরকারের অবশ্যই খুবই সচেতন হওয়া দরকার। আপনি একাডেমিক্যালি বলেন আর বাস্তব ক্ষেত্রে বলেন, তাত্ত্বিকভাবে বলেন আর বাস্তব ক্ষেত্রে বলেন, আপনাকে সরকারের এই তার কর্মসীমাটা বুঝতে হবে। এবং সেই জন্য একমাত্র সরকারের কাজ হচ্ছে নির্বাচনটা করা, এবং এই নির্বাচন করার জন্যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা, এইখানে অর্থনীতিকে একটা মোটামুটি একটা মানদণ্ডের উপরে রাখা, এইগুলো কাজ। এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসা। সুতরাং এই যে একটা মহা গল্প একটা বাজারে চলছে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, তারপরে নির্বাচন দেব, সো ভেরি রং। এইটার মধ্যে অন্য কোনো অভিপ্রায় আছে কিনা আমি বলতে পারবো না, আমি সেটা বলতেও চাই না। বাট আমি সামরিক বাহিনী প্রধান, ওনাকে আমি স্যালুট জানাতে চাই যে উনি একটা ঠিক কথা বলছেন যে 1.5 বছরের মধ্যে তার মধ্যে একটা রোডম্যাপ দিলেন, এবং উনি বলছেন যে এই 1.5 বছরের মধ্যে একটা নির্বাচন দিয়ে মানুষের গণতান্ত্রিক ব্যবস্থাকে এখানে নিয়ে আসা দরকার। তিনি আরো বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ ওটাও থাকবে বলছেন। না। ভেরি গুড, তার ভেরি গুড। দুর্দান্ত কথা। এখন এই সময়ের আগেও আমি মনে করি আপনি যেটা বললেন, আমি আগের আলোচনায় কিন্তু আমি বলছি, আমি বলছি যে আজকের এই তথ্য প্রযুক্তির এই যুগে আপনি যদি মনে করেন এইসব কারেকশন করার জন্য, এইগুলো ঠিক করার জন্যে অঢেল সময় লাগবে, কিয়ামত পর্যন্ত সময় লাগবে, সো ভেরি রং। এটা মোটেই ঠিক নয়। এটাকে ঠিক করে এই সরকারের কাজ হবে। একটা কথা বলি, দেখেন, কিছু মনে করেন না, সেটা হচ্ছে এই যে ভাই যে কথাটা বললেন, যে এই সরকার ইতিমধ্যে যদিও ধরেন কতদিন গেল, 1.5 মাস গেল, 1.5 মাসের মধ্যে সরকারকে আমরা সমালোচনা করতে চাই না, কিন্তু ওই যে সূর্য উঠলে দিনটা কেমন যাবে, সকালটা দেখলে বোঝা যায়। সরকার কিন্তু রাষ্ট্রের সমস্ত অঙ্গ, সমস্ত অনুষঙ্গের, সমস্ত ক্ষেত্রের সমস্যাগুলোকে এই সরকারের পক্ষে কিন্তু হ্যান্ডেল করা সম্ভব না। দেখেন, একজন উপদেষ্টা 4-5টা করে মন্ত্রণালয় নিয়ে বসে আছে। আপনি বলেন তো প্র্যাকটিক্যালি কি করা সম্ভব? এখন এই ক্ষেত্রে এই জিনিসটার একটা পলিটিক্যাল সেটেলমেন্ট লাগবে, রাজনৈতিক সমাধান লাগবে। এই সারা দুনিয়াতে তাই। এই রাজনৈতিক সমাধান করতে আপনি যত বিলম্ব করবেন, আপনি তত লেজে গবড়ে করবেন। এই রাজনৈতিক সমাধান বা পলিটিক্যাল সেটেলমেন্ট বলতে আমরা যেটা বুঝি, এই পলিটিক্যাল সেটেলমেন্টে আপনি যত তাড়াতাড়ি যাবেন, আপনার জন্য ততই মঙ্গল, সরকারের জন্য ততই মঙ্গল। এই পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্যে যদি আপনি না যান, কোনো অজুহাতে আপনি সময় ক্ষেপণ করেন, ওইটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর একটা বিষয়। যে খোয়েম ভাই, আমি আপনার কাছে আবার আতিক ভাই যেটি খোয়েম ভাই বললেন যে রাজনৈতিক সমাধানে না পৌঁছে যদি সময় ক্ষেপণ করা হয়, সেটি আসলে ভালো হবে না দেশের জন্য। খোয়েম ভাই, আমার সম্মানিত লিডার খোয়েম ভাই যে কথাগুলো বলছেন তার সাথে আমি অনেকটা একমত। আসলে আমার যে মূল কথাটা কি জানেন, কথাটা হচ্ছে যে
সিস্টেম ডেভেলপ করতে হবে এবং সিস্টেম ডেভেলপমেন্টটা বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট ওনারা সেই সিস্টেমটা ডেভেলপ করে দেন। যেমন নির্বাচন কমিশন কিভাবে হবে, আগামী নির্বাচনটা যে কোনো নির্বাচন আগামীতে হবে, কয়টা টার্ম হবে, ইন্টেরিয়র গভর্নমেন্ট না থাকলেও একটা তত্ত্বাবধায়ক অধীনে হবে, দলীয় সরকারের মধ্যে হবে না, এইগুলা এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্যটা একজনই সব পাওয়ার নিয়ে গেছে, তো এটা তো ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা হইতে পারে না। সংসদ থেকেও পাওয়ারফুল প্রধানমন্ত্রী, তো সেখানে আমরা সংসদীয় গণতন্ত্র বলি, কিন্তু এটা তো হয় না। উনি যে কথাগুলো বলছে যুক্তিযুক্ত। এখন ডিজিটাল যুগে আমরা সিস্টেম ডেভেলপ করি, করে একটা দেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, তার সাথে কোয়েম্বার সাথে আমি কিছু পাশাপাশি কিছু ক্লজ লাগাইতে চাই। সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিটাকে কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি আনতে হবে। এইটাই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। সেকেন্ড হচ্ছে মানুষ কিন্তু, আমি জাতীয় পার্টির রাজনীতি করি, করতে হবে ভাই করে বিএনপি, আমরা যার যার দল নিয়ে আগামীতে নির্বাচনে যাব, এইটা প্রত্যাশা করতেছি যে আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যাশা যে আমাদের গভর্নমেন্ট করব। কিন্তু সাধারণ মানুষ 18 কোটির মধ্যে অধিকাংশ মানুষ তারা রাজনীতি অনীহা, বরং তাদের এমফেসিস, তাদের লক্ষ্য চিন্তাধারা হচ্ছে যে মানুষের জীবনের নিরাপত্তা, মানুষ দ্রব্যমূল্যের দামটা কম পেল কিনা, বিদ্যুৎ পাচ্ছে কিনা, বারবার লোডশেডিং হচ্ছে, তারপরে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে স্কুল কলেজে লেখাপড়া করতে পারছে কিনা, চাকরিজীবীরা তার বেতন ভাতা পাচ্ছে কিনা, এই যে শ্রমিক আন্দোলন, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে শিল্পক্ষেত্রে একটা সিস্টেমকে ডেভেলপ করা। দুর্নীতিবাজ লুটে বেটে খেয়েছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া, এগুলাকে যদি একটা শৃঙ্খলায় না আনে এই সরকার, তাহলে কিন্তু সম্ভব না। আরেকটা পরবর্তী সরকার আসার পরে তখন কিন্তু তার উপরে বিরাট চাপ পড়বে। সেক্ষেত্রে এই সরকারেরও অনেক আপনার দায়িত্ব আছে। ওনাদেরকে যখন এই জনগণ আপামর জনতা এদেশে দিয়েছে দায়িত্ব, ওনারা সিস্টেম ডেভেলপ করুক। সব কাজ সম্পূর্ণ দরকার নাই, একটা সিস্টেম ডেভেলপ করে দিয়ে সুষ্ঠু নির্বাচন দেন, জনপ্রতিনিধি যারা আসবে দেশের তারা বাকিটা করবে। একটা কথা মনে রাখতে হবে, অনেক কাজ আমি প্রয়াত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরশাদ সাহেবের মুখ থেকে ব্যক্তিগতভাবে ওনার বাসভবনে ওনার কাছ থেকে শুনছিলাম। উনি বললেন যে আতিক, আমি চেষ্টা করছি ঢাকার নর্থ সাউথ রোড, পুরান ঢাকা যাওয়ার রোডটা নিব, কিন্তু অনেক কেস মামলা কোর্টে লিটিগেশন পাচ্ছি না। এই যে এখানে যে রোড, ফার্মগেটের পাশে যে রোডটা, এই রোড করতে পারছি না। এভাবে যেখানে যাই দেখা যায় সিভিল গভর্নমেন্টে কোর্টের বিভিন্ন লিটিগেশন মামলা কারণে জনগণের রাস্তা হচ্ছে না। উনি বললেন যে তখন উনি সিএমএলএ ছিলেন, চিফ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটর, বললেন সবাইকে একসাথে এনে ডেকে, বাকি সবাই বললেন আমরা কিচ্ছু জানি না, বিচারপতি সাহেব আপনিও বলেন, সবাই বলেন জনগণের রাস্তা হবে, কালকে থেকে কাজ আরম্ভ হবে, ইঞ্জিনিয়াররা আসবে, মানে রাস্তা হবে। মিলিটারি আইনে, মিলিটারি আমি বলি কিছু জিনিস আছে, পান্থপথ একইভাবে বান্তবটা উনি করেছে এইভাবে। কিছু জিনিস আছে উন্নয়নের জনগণের কাজের জন্য কারিজমাটিক ডাইনামিক লাগবে। আমরা এই সরকারের ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব, নোবেল লরিয়েল, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক, ওনার কাছে প্রত্যাশা করি উনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে দেশটাকে, বিগত সরকার যে রিজার্ভটা কমে আসছিল, অর্থনৈতিক পঙ্গু করে গেছে, সেটার সমৃদ্ধর জন্য উনি একটা এই 1 বছর 1.5 বছর আপনি যেটা বললেন আতিক ভাই, যে সরকারের যে দৃঢ়তা থাকার দরকার, হ্যাঁ, সেটি আসলে দেখতে পাচ্ছেন কি না? এই না, সবচেয়ে বড় দৃঢ়তা ওনাদের দরকার কি, জনগণ ওনারে দিছে, ছাত্র জনতা এবং সেনাবাহিনী প্রধান বলছে ক্লিয়ার কাট যে আমরা সেনাবাহিনী আপনার পূর্ণ পাশে সমর্থন আছি, আছে। 18 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা আপনার সাথে থাকবো সবসময়। এর চেয়ে তো আর বড় নেতা নিরাপত্তা হইতে পারে না। এখন ওনারা চ্যালেঞ্জ হিসাবে এটা কাজ নেবে, ওনারা রাজনৈতিক দলগুলোর ডাকে সংলাপ করুক, ওনারা রোডম্যাপ দেয়, ওনারা কিভাবে নির্বাচন কন্ডাক্ট করবে, কি করবে না করবে দ্রুত করুক। ডিজিটাল যুগে অনেক কিছুই সম্ভব।
এটা সম্ভব, শুধু ইচ্ছা থাকতে হবে। তবে হ্যাঁ, এই রিফরমেশন করতে গিয়ে জনগণের যে মঙ্গল হবে, ভালো হবে, এইসব পয়েন্টগুলা রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিভিন্ন স্টেকের সাথে আলাপ করে নিয়ে করতে হবে, যাতে আগামীতে আর এটা নিয়ে কনফিউশন না থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে সিস্টেম ডেভেলপমেন্ট করার বিষয়টা। আমি আবার এইটাকে আসবো যে আতিক ভাই, আপনারা- আমি শুনবো একটু এসে যে Please. এরপরে নির্বাচনী ব্যবস্থা বা কি ধরনের ব্যবস্থা তৈরি করা, পদ্ধতিকে গড়ে তোলা, যেটি আতিক ভাই বলছিলেন যে এটা আমাদের এই যে করা ভাই যে- প্রয়োজন জাতির স্বার্থে। কিন্তু যাদের সাথে ভাই যে বললেন যে আমাদের সিস্টেম ডেভেলপ করতে হবে, আচ্ছা সিস্টেম যদি আমি জনগণের স্বার্থে যে সিস্টেমটা হওয়া উচিত সেই সিস্টেম ডেভেলপ করতে চাই, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের ভিতরের অসিস্টেম আর সিস্টেমের বাইরে এতদিন যেভাবে চলছে সেই জিনিসগুলো জানা দরকার। তো সেই জিনিসগুলো আপনি চিন্তা করে দেখুন যে ভাই যে বললো যে এক একজন যে আমাদের উপদেষ্টা মহোদয়রা এক একজন যে 4-5টা করে দপ্তর আপনার নিয়ে আপনি বসে আছে, হ্যাঁ, ওনারা এই 3 মাসের মধ্যে এই অধিদপ্তরগুলোর মধ্যে থেকে ভাই এই সমস্ত অসামঞ্জস্যতা বের করে নিয়ে আসা সম্ভব, বিশেষ করে তাদের পক্ষে। তারা তো আপনার মনে করেন যে লড়তেই চায় না, ঠিক আছে, তাদেরকে তো লড়াইতে হয় আপনার মনে করেন বাই প্রেশার। এখন সেনাবাহিনী যদি এই যে সেনাবাহিনীর প্রধান মহোদয় উনি যেটা বলছে যে ওনারা তার পাশে আছে, ওনারা যদি এখন ডক্টর ইউনূস মহোদয় দেশে ফেরার পরে ওনারা যদি মনে করেন যে একটা ফোর্স প্রয়োগ করে সবাইকে, তাহলে ওই ফোর্সে যদি আপনার সম্ভব হয়, যেটা উনি বললেন এই সরকারের জন্য দরকার আছিল ওই যে এরশাদ সাহেব যেভাবে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে সামরিক আইনের মাধ্যমে মানে জনগণের জন্য করে ফেলাম, করে ফেলাও ইমপ্লিমেন্ট, এটা একটা বিপ্লব হয়ে গেছে। এই সরকারটা হওয়া ছিল ভাই বিপ্লবের মেজাজে। এই সরকারের কার্যক্রমটা ঠিক এইভাবে হওয়া উচিত ছিল। আমার এটা দরকার, এটা আপনার এই মুহূর্তে হওয়া লাগবে, সাথে আপনার সেনাবাহিনী আছে, কিন্তু এই টাইপের কোনো কার্যক্রম আপনি মনে দেখতে পাচ্ছেন? না, জনগণও আছে, জনগণ তো আছেই। এখন তো রাজনৈতিক দলও আছে। এখন সত্যিকার কথা আপনি প্রথম আলো জরিপটা কি একদমই আপনার মিথ্যা। আপনি দেখেন না আশেপাশের আপনার তো বন্ধু বান্ধবকে বললেন যে এই মানে জনগণের এই সমস্ত আপনার উপদেষ্টার উপর ডক্টর ইউনূস ছাড়া কতটুকু আস্থা আছে ভাই? জনগণ ওই যে যেটা বললো ভাই, সকালটা দেখলে তো মানে ইয়েটা আপনার টের পাওয়া যায়। একটা বিপ্লবী সরকার, সে না আপনার সংবিধান সমুন্নত রেখে তারা কাজ করতে পারতেছে, না সংবিধান বাদ দিয়ে কাজ করতে পারতেছে। এটা আসলে কিসের সরকার? সংবিধান সম্মত সরকার না বিপ্লবী সরকার? সেটাই তো ঠিক হয় না। সেটা তো আগে ঠিক হওয়া লাগবে, তারপরে না আপনার সিদ্ধান্ত নিতে পারবো। যদি সংবিধান হয় সম্মত হয়, তাহলে সংবিধানের মাধ্যমে যেগুলো করা দরকার করবে। আর যদি সংবিধান সম্মত না বিপ্লবী সরকার হয়, তাহলে ওই যে ভাই যেভাবে বললো ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে সেভাবে করবে। আমার কথা হচ্ছে কি, আপনি যেটা বললেন নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ ভাই, অনেক সিদ্ধান্তই একটু বাই ফোর্স আপনার মনে করেন নিতে হবে। যেমন বলেন, যেমন মনে করেন আমার মনে করেন এই যে যেটা আমি বললাম, আমরা জানি সিন্ডিকেট কারা চালায়, এখন আপনার ধরে নিয়ে আপনার মনে করেন খড়ের মতো তুলতে হবে। আপনি এখন মনে করেন যে ভাই তার জন্য এত কিছু করবেন, এগুলো আপনার চলবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার ওনার সাথে অ্যাড করতে আমরা আরেক ভাই, যেটি আতিক ভাই বলছিলেন যে নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় ভূমিকা থাকে। সেখানে পুলিশের বর্তমান যে অবস্থা এবং তারা সেই আস্থার জায়গায় আর নেই আগের মতো, সেখানে আসলে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সেই উপযোগিত করে গড়ে তুলতে হবে, তার জন্য তো সময় প্রয়োজন। এটা আপনার আমি শুধু আইন শৃঙ্খলার কথা বলবো, প্রশাসনও হতে পারে, জি, আইন পুলিশের পুলিশ বাহিনী, আপনার সিভিল প্রশাসন, হ্যাঁ, সিভিল ব্রোকারেজ, ব্যবসা বাণিজ্য, ব্যাংক সেক্টর মানে অর্থনৈতিক সেক্টর, শিক্ষা, সব ক্ষেত্রেই কিন্তু মারাত্মক নৈরাজ্য হয়েছে গত 17 বছর। যে নৈরাজ্যটা হয়েছে, এই নৈরাজ্য ধরেন আমি ব্যক্তিগতভাবে আমি খুব চিন্তা করি যে ধরেন এই যে পুলিশের সদস্যরা, এটা ভালো অংশ পুলিশের সদস্যরা কিন্তু আজকে বিপদগ্রস্ত। তাদের দিয়ে এমন সমস্ত কাজ করানো হয়েছে, মানে গভর্নমেন্ট যারা থাকে তাদের তো কিছু দায় থাকে, দায়িত্ববোধ থাকে, যে আমি আমার পুলিশকে আমার ব্যক্তিগত কাজে বা আমার দলীয় কাজে বা শুধুমাত্র আমার ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে আমি কতটা ব্যবহার করব। এই পুলিশকে তো একটা ধরনের একটা দানবে পরিণত করে রাখা হয়েছে। আমরা যদি আপনার এই যে ফেসবুকে দেখি যেভাবে ছেলেদেরকে হত্যা করা হয়েছে, আপনার গুলি করা হয়েছে, ভয়াবহ, মানে যে সমস্ত দৃশ্য দেখলে আপনি আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে। সিনেমাকে হার মানায় অনেক সময়।
এই যে পুলিশ এই জায়গায় গেল, তাই না, এই পুলিশটা গেল, এই পুলিশের কি দোষ? মানুষের বিবেচনা থাকে, তারপরে আমি বলবো যে সরকার এবং এই সরকার প্রধান শেখ হাসিনা এবং তার দলবল সবাই মিলে এই পুলিশকে এরকম একটা দানবীয় জায়গায় কিন্তু নিয়ে গেল শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং ফলে দেখা গেল শেখ হাসিনাকে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হলো। ফলে এই পুলিশের ভেতরে দেখবেন ব্যাপক দুর্নীতি। আপনি এই যে ডিসি, এসপি, সচিব টচিবেদের মধ্যে ব্যাপক দুর্নীতি, এবং তার নিজের দলের মন্ত্রী, এমপি, তাদের মধ্যে প্রতিদিনই খবরের কাগজে বেরোচ্ছে কেউ 20,000 কোটি টাকার মালিক, কেউ 10,000 কোটি টাকার মালিক, কেউ এই মানে ভয়ানক ব্যাপার। পিয়নের 400 কোটি, হ্যাঁ। পিয়নের 400 কোটি। তো সেজন্যে এইটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। এই তৈরি করার কারণে এটা সত্য যে সমাজ, রাষ্ট্র যাদের দিয়ে চলে, যারা এটাকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে, তো তাদের ক্ষেত্রে একটা মারাত্মক স্খলন হয়েছে। এটাকে ফিরিয়ে আনা জরুরি, এটা ফিরিয়ে আনা জরুরি। এই ফিরিয়ে আনার জন্যেও রাজনৈতিক ঐক্যমত্য দরকার। এটা কেয়ারটেকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একা কিন্তু সম্ভব না। এটার জন্যও কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত্যের দরকার, এবং একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু এইগুলো সংশোধন করা দরকার বলে আমি মনে করি। দেখেন আজকে ব্যাংক সেক্টরের অবস্থা, ব্যাংকে তারল্য সংকট, ভয়াবহ অবস্থা। আজকে ব্যবসা বাণিজ্যের অবস্থা, 18,000 কোটি টাকার দেনা যেখানে, কি অবস্থা ব্যাংকগুলো। এই পরিস্থিতিগুলোর কারণে আপনাকে তো এগুলো রিফর্ম করতে হবে। এখন এই রিফর্মটা আপনি যত এফেক্টিভলি করবেন, যত তাড়াতাড়ি করবেন, তত দেশের জন্য ভালো। বেশি সময় নিলে পরে এই সংকট আমার ধারণা বাড়বে ছাড়া কমবে না। এখন এইগুলো সংস্কার করে, দ্রুত সংস্কার করে এটাকে একটা নির্বাচনের মধ্যে নিয়ে যাওয়াটাই হচ্ছে কাজ। দেখেন এখানে ভাই যেটা বললেন যে এখানে ধরেন এই গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা সংবিধানে, তারপরে আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে কিনা, 70 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী 2 বার থাকবে কিনা, 70 অনুচ্ছেদ থাকবে কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু সামনে এসছে। আমাদের নেতা তারেক রহমান কিন্তু অলরেডি তার 31 দফায় বলেছেন যে আপনার এখানে আমরা ভারসাম্যের পার্লামেন্ট তৈরি করব। এখানে 2 বারের বেশি কেউ থাকতে পারবে না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এই কথাগুলো কিন্তু এসছে। সংস্কারের যে কথাগুলো আসছে, সেই সংস্কারের কথাগুলো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টারা একা একা ভাবলে কিন্তু হবে না। এখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বসতে হবে, তাদের মতামত নিতে হবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এটাকে একটা সংস্কারের জায়গায় কিন্তু নিতে হবে। যেটা তারেক রহমান সাহেবের কথা বললেন, আমি তার সূত্র ধরেই বলি, তিনি বলেছেন যে সংস্কার করলেই হবে না, দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি, এই যে সবচেয়ে বেশি জোর দিতে হবে। ওটা তো বলেছেন। আমাদের একটা এই যে ধরেন 17 বছরে, আমি আবার বলি 17 বছরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে একটা অর্থনৈতিক ন্যায্যতা, একটা ন্যায্য বিচার ব্যবস্থা, একটা ন্যায্য প্রশাসনিক ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা। এই জিনিসগুলো মানুষকে যদি আপনি না দিতে পারেন, তাহলে পরে জন আকাঙ্ক্ষার সঙ্গে কিন্তু আপনার কাজের কোনো মিল থাকবে না। সুতরাং এই জন আকাঙ্ক্ষাটাকে আপনাকে বুঝতে হবে খুব পলিটিক্যালি, রাজনৈতিকভাবে যদি এটা আপনি ধারণ করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে পরে কিন্তু আপনাকে আবার আরেকটা পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। খোয়েম ভাই, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আতিকুর রহমান, আতিক ভাই শেষ করতে চাই আমি আলোচনা। শেষ দুটো কথা বলতে চাই। জি, আপনার আপনি যেটা অর্থনৈতিক হচ্ছে- মুক্তির কথা বলেছেন। এই না, না, সংগ্রাম তো সেটাই সেই বলবো, অনেক গুরুত্বপূর্ণ একটা 71 কথা থেকেই বলছেন। চলছে। একটা সংবিধানে একটা আছে, ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 40, সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আজকে আমি এদেশের জনগণ, আমার মৌলিক অধিকার, আমি বাংলাদেশ ব্যাংকের, সরকারের একটি ব্যাংকে আমানত রেখেছিলাম অর্থ, এই দেশের নাগরিক হিসাবে। কিন্তু এই বিপ্লবের পরে বর্তমানে 6টা ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক সহ 6টা ব্যাংক, এই 6টা ব্যাংকে আপনার ওই যে এসালম গ্রুপের ছিল তাদের শেয়ার, এই বিদায় এখন আমি নিজেই ভুক্তভোগী। গ্লোবাল ইসলামী ব্যাংকে আমার টাকা জমা রেখেছি, কিন্তু ব্যাংক থেকে আমি টাকা উঠাইতে পারতেছি না, টাকা দিচ্ছে না। আমি একজন নাগরিক হিসাবে এই সরকারের কাছে বলবো
যে আপনারা দায়িত্ব নিয়েছেন, জনগণের আমানত রেখেছে বাংলাদেশ ব্যাংকে, আপনাদের সরকারের একটি ব্যাংকে, তারা আমানতকারীরা কেন আমানতের টাকা পাবে না? আপনারা তো দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এইগুলা আপনারা সমাধান করেন। যে আপনারা বিগত সরকার এটা করেছে, আপনারা তো ভালো করার জন্য আসছেন, তাহলে কেন এখনো গ্রাহকরা টাকা পায় না? কেন মানুষ বোয়ানো? আজকে বিগত সরকারের সময় পিপুল লিজিং কোম্পানি 10,000 কোটি টাকা নিয়ে পিকে হালদার সহ সালামি সহযোগীরা। অনেকরা বিদেশে পাড়ি জমাইছে, কিন্তু সেইটা এখনো দুয়ারে দুয়ারে ঘুরে গ্রাহকরা পায় না। বিভিন্ন দুর্নীতি লুটে পাটে খাইছে, এগুলো ঠিক করেন। কিন্তু ভাই যেটা বলছেন, ডিজিটাল যুগে সিস্টেম ডেভেলপ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আপনি সকল রাজনৈতিক দলকে ডাকেন, তাদের পরামর্শ নেন, সুশীল সমাজের নেন, এদেশের সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে যারা ইন্টেলেকচুয়াল, আপনাদের সাংবাদিক সবার মতামত নিয়ে একটা জায়গায় আসে। এটা করতে 6 মাসের বেশি লাগার কথা না। তারপরও এটা আপনি লাইনে আতিক ভাই, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আতিকুর রহমান আতিক। ভাই, ঠিক আছে, প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আলোচনা শেষ করে আমরা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের কথা আলোচনা করা হচ্ছিল, যেটি আমরা শেষ দিকে চলে এসেছি। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নির্বাচন কমিশন প্রয়োজন, সেখানে তো মত ঐক্য প্রয়োজন, কিন্তু সেইটি আমরা কি কখনো করতে পেরেছি কি না না, আসলে এই সরকারের প্রথম থেকেই রাজনীতিবিদদের প্রতি কীরকম যেন একটা বিমাতা সুলভ একটা ভাব আপনার ছিল। মানে সেটা ছাত্র সমন্বয়কদেরও, মানে রাজনীতিবিদ মানেই হচ্ছে একটু অস্পৃশ্য। ঠিক আছে, আমরা অবশ্যই বিগত দিনে রাজনীতিবিদরা যা করছে সেটাই, কিন্তু দেশটাকে ঠিক করতে হলে রাজনীতিবিদরাই ঠিক করতে হবে। এই যে যেটা জনগণের আকাঙ্ক্ষা রাজনীতিবিদরাই বোঝে, সেটা এখন কাজ তার বিপক্ষে করুক আর পক্ষে করুক, কিন্তু তারাই বোঝে। তো এখনকার সরকারে আমি যেটা ভাই মনে করি, আগে দরকার আরও কিছু লোকজন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। ওই এক একজনের কাছে এই 4-5টা করে না রেখে একটা করেই রাখুক, নিয়োগ দিক, কিন্তু সেটা রাজনৈতিক সচেতন। এই সমস্ত সুশীল বা চট্টগ্রাম কেন্দ্রিক অথবা এনজিও কেন্দ্রিক লোকজন না, রাজনৈতিকভাবে সচেতন অথবা রাজনৈতিক বিভিন্ন দলের থেকে নিয়ে হইলে পারো নিয়োগ দিন, ইনস্ট্যান্ট। চট্টগ্রাম কেন্দ্রিক মানে কি ভাই, এখানকার সরকারের মধ্যে দেখেন যে কয়জন আপনার চট্টগ্রামের, ঠিক আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির কয়জন আর এনজিওর কয়জন, আপনি দেখলেই টের পাবে। ঠিক আছে, না, যোগ্য লোক যে কোনো অঞ্চলেই থাকতে যোগ পারে। লোক আগে চট্টগ্রাম ছাড়া লোক নাই, এটা তো আপনার মনে হয় অসম্ভব, ঠিক না? আমরা অঞ্চল ভিত্তিক, শোনেন আমি বলি, অঞ্চল ভিত্তিক কেন বলবো না? আপনারা তো আগে বলছেন কিশোরগঞ্জ আর গোপালগঞ্জ সরকার, বলেন নাই? বলছেন তো। এখনকার দেখেন আপনি, মনে করেন সরকারের মধ্যে কয়টা মন্ত্রী আপনার কোন জায়গায় আছে? চট্টগ্রাম ভিত্তিক। জি, আজিজ মিসির সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আমি একটু হ্যাঁ, শেষ করেন ভাই। কথা বলি। শেষ সেটা করেন। হচ্ছে যে আমরা গভর্নমেন্টের এই একটা এই ধরনের বিপ্লব বলি আর গণঅভ্যুত্থান বলি, এই অবস্থার পরে অনেক ক্রাইসিস কিন্তু থাকে, দ্যাট ইজ ট্রু। সুতরাং আমরা সরকারের উপরে আস্থা না হারাই, না, আস্থা কেমন হারাইতেছে না, জি। আস্থা না হারাই। আমার মনে হয় যে সরকারের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অনেক প্রজ্ঞাবান মানুষ আছে, dedicated তারা আছে। অনেক বুদ্ধিমান মানুষ আছে, লেখাপড়া জানা মানুষ আছেন, তারাও ইতিহাসের সমস্ত ঘটনা প্রবাহ সম্পর্কে তারা জ্ঞাত, জানেন, এবং ইতিহাসের গতিমুখ কোন দিকে যায় সে সম্পর্কেও তারা কিন্তু যথেষ্ট প্রজ্ঞাবান বলে আমি মনে করি। সুতরাং আমরা একটু আস্থা রাখি যে নিশ্চয়ই তারা গণতান্ত্রিক যে দর্শন বা রাষ্ট্র দর্শনের মৌলিক যে ধারা, সেই ধারা সম্পর্কে তারা সচেতন থাকবেন এবং নিশ্চয়ই তারা বাংলাদেশে একটা রাজনৈতিক সমাধানের জন্য একটা অবাধ একটা সুষ্ঠু পরিপূর্ণ নির্বাচনের গণতন্ত্রায়নের ব্যবস্থা ক্ষেত্রে তারা পদক্ষেপ করবে। নেবেন। জি, আলী নওয়াজ মাহমুদ খৈয়াম, মোহাম্মদ আতিকুর রহমান আতিক এবং প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।